ঈদুল আজহা বৈরী আবহাওয়া বিবেচনায় নিয়েই প্রস্তুত জাতীয় ঈদগাহ। শেষ দিনেও পথে পথে কর্মক্ষ মানুষের ঢল, সদরঘাটে মানুষের ভিড়, ট্রেনের ছাদেও যাত্রী, দিনভর মহাসড়কে চাপ। দুপুর 1টা বাজে এসে এখানে অপেক্ষা করতেছি। স্পেশাল কতগুলি রোডের লঞ্চ ছাড়া কয়েকটা লঞ্চ ছাড়া অন্য কোনো লঞ্চ যাইতে পারে না, সুতরাং এটা হাতে থেকে যাত্রী নামাই দিয়ে আসতে যত দেরি হয়েছে এইটুকুই দেরি। যত কষ্ট হবে যাইতে যাবো, পরিবার সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। কখন যে আসবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। শেষ মুহূর্তে পশুর হাটে বেচাকেনায় ভাটা, কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যাপারীরা। আমি খুব সন্তুষ্ট, মার্কেটে খুব রিজনেবল দাম। আমি মনে মনে ধরেছিলাম যে এটা হয়তো 6ও নিতে পারবো না, আমি 5 লাখ বলার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিল। সন্ধ্যার দিক দিয়ে 5 লাখ, আজ সকালে 4.5 লাখ, এখন বর্তমানে 4 লাখ বলতেছে। 50 এই গরু আমার দাম করছিল, এখন বেচলাম 40। 2-3 লাখ টাকা লস যাবে। ঈদ মুবারক দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পৃথিবীর আলো দেখতেই 8 দিন হাসপাতালে নিভল 6টি প্রাণ। এসি বন্ধ থাকায় দুর্ঘটনার ধারণা, অবহেলার কারণেই মৃত্যু, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার লক্ষ্য 2 সেটের। কাজ করবে 31,000 পরিচ্ছন্নতা কর্মী, জনপ্রতি সরাতে হবে প্রায় 1.25 টন বর্জ্য। সীমান্তে পুশিন চেষ্টা ন্যাক্কারজনক, ভারতের গোপন কোনো এজেন্ডা আছে কিনা সন্দেহ রিজভির। বিজেপিকে আরও সতর্ক হওয়ার আহ্বান। রামিসা হত্যা মামলার বিচার কাজ শুরু 1 জুন। ঝিনাইদহে বললেন আইনমন্ত্রী, বাবার হতাশা কাটবে রায়ে, সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস। এবং রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ নিহত 4। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজন পেরিয়ে বিপরীত দিকের গাড়িতে ধাক্কা, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। এবার কোরবানির পশুর হাটের খবর। কোরবানির হাটে শেষ সময়ের বেচাকেনায় হতাশ ব্যাপারীরা। উল্লেখযোগ্য হারে কমেছে গরুর দাম। অনেক ব্যাপারী ক্ষতি মেনে নিয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন গরু। দুপুরের পর বৃষ্টি কমে যাওয়ায় হাটে বেড়েছে ক্রেতার সমাগম। কম দামে পছন্দের পশু কিনে খুশি তারা। রাত পোহালেই কোরবানির ঈদ, শেষ মুহূর্তের কেনাবেচা জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দুপুরের পর বৃষ্টি থেমে যাওয়ায় বিভিন্ন হাটে বাড়তে থাকে ক্রেতাদের সমাগম। মোটামুটি বাজেটের ভিতরে এখন বাজারের যে তুলনায় ওই তুলনায় আমরা পছন্দের উপরে গরুটা কিনছি আর কি। দেখলাম পছন্দ হলো, এটি নিয়ে নিলাম। শেষ সময়ের বিক্রিতে হাটগুলোতে গরুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে। রাজধানীর ধুলাইখালে দেখা গেছে গতকালের তুলনায় কোনো কোনো গরু 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যাপারীরা। গরু বেচতে পারি না, সারাদিন খুব পরিশ্রম করছে বৃষ্টির কারণে, নাই তো আমার গরু 400 ধরার জন্য আমরা গরু বেছিলাম না। আমাদের কেনার থেকে কম বলতেছে, যে দাম আমরা কিনাচ্ছি কিনা দাম বলতেছে না। যদি আমাদের কেনা দাম হয় তো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি। আজকে ক্রেতারা যে কথা বলতেছে 81, 190, 170, 160, এটি আমাদের দ্বারা হয় না। এখন আমরা না পারলে তাহলে গরু নিয়ে যাবো গা। অন্যদিকে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটেও অবিকৃত প্রচুর পরিমাণে কোরবানির পশু। মাঝারি ও ছোট গরুর পাশাপাশি অধিকাংশ গরুও অবিকৃত। নতুন করে গরু না এলেও হাটের 1/3 এখনো কোরবানির গরুতে ভরপুর। এই হাটে চাহিদা বেশি 50,000 থেকে 1 লাখ টাকার গরুর। অনেকেই 60 থেকে 80,000 টাকাতেও গরু কিনতে পেরেছেন। 60,000, আল্লাহ শুকর। আমাদের বাজেট কম, সেই হিসাবে আমরা এইটাকে নিচ্ছি। বিগত আরো 2-3 দিন আগে যেভাবে হয়েছে ওই হিসাবে আমি মনে হয় যে সস্তায় পাইছি। রাজধানীর 27টি পশুর হাটের সবগুলোতেই সকাল থেকে একই চিত্র দেখা গেছে। সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশের কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় 1,24 লাখ পশু। বিপরীতে চাহিদা ছিল অন্তত 1,02 লাখ। সেই হিসেবে অন্তত 22 লাখ পশু অবিকৃত থাকতে পারে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পশুর হাটের খবর জানাতে রাজধানীর ধুলাইখালে আছেন তোফাজ্জল হোসেন, যাচ্ছি তার কাছে। তোফাজ্জল। সংখ্যা কমতে শুরু করেছে, কিন্তু প্রচুর অবিকৃত অবস্থা এখনো রয়ে গেছে। সংখ্যায় পড়েছে এবং যারা ইজারাদার রয়েছেন তাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে, কারণ গরুর দাম কমে যাওয়া এবং গরু কম বিক্রি হওয়ার কারণে লক্ষ্যমাত্রা হয়তো অর্জিত নাও হতে পারে তাদের হাসিলের ক্ষেত্রে, সেই আশঙ্কাটা তাদের মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে সারাদিন
আমরা সারাদিনই দেখেছি যে গরুর দাম অনেক বেশি পরিমাণ কমেছে, কারণ 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত গরুর দাম কমে গেছে। যে গরুর দাম গতকালকে 3.5 লাখ টাকা বলা হয়েছিল, সেই গরু আজকে 2.5 লাখ টাকাতেও বিক্রি হতে আমরা দেখেছি, যে কারণে ব্যাপারীরা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন এবং অনেক ব্যাপারীর গরু, বেশিরভাগ গরু অবিকৃত অবস্থায় রয়েছে এবং তারা চেষ্টা করছেন যে তারা এই অবস্থাতেই বাড়িতে ফিরে চলে যাবেন। তবে খামারি যারা আছেন তারা হয়তো বা খুব বেশি ক্ষতির আশঙ্কা করছেন না, কারণ ঈদের পরেও তাদের হয়তো অন্য কোনোভাবে বিক্রির প্রক্রিয়া রয়েছে। কিন্তু যারা প্রান্তিক খামারি, যারা হচ্ছে নিজেদের বাড়িতে লালন পালন করেছেন গরু, তাদের মধ্যে যারা বিক্রি করতে পারেননি তাদের মধ্যে হতাশা চাপ বেশি দেখা গেছে, কারণ দীর্ঘদিন ধরে তারা গরুগুলো লালন পালন করেছেন কোরবানিকে লক্ষ্য করে এবং কোরবানির সময় তারা এই গরুগুলো বিক্রি করার চিন্তা করেছিলেন, কিন্তু যখন বিক্রি করতে পারেননি তখন তাদের মধ্যে ক্ষতির সংখ্যাটা বেড়েছে এবং পরবর্তীতে তাদের এই গরুগুলোর পেছনে ব্যয় আরও বাড়বে এবং এগুলো ফিরিয়ে নিয়ে যাওয়ার যে ব্যয়, সেই ব্যয়ও বাড়তে থাকবে, যে কারণে তারা হতাশার মধ্যে রয়েছেন। অন্যদিকে বৃষ্টির কারণে সারাদিন যে বৃষ্টি হয়েছে, বিশেষ করে সকালের দিকে এই বৃষ্টির কারণে যে স্যাঁতস্যাঁতে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই স্যাঁতস্যাঁতে পরিস্থিতির কারণে আমরা দেখেছি যে কিছু কিছু গরু কিছুটা অসুস্থ হয়ে পড়েছে এবং যে মেডিকেল টিম রয়েছে ভেটেরিনারি, সেই ভেটেরিনারি মেডিকেল টিমগুলো কাজ করছে যাতে গরুকে সেবা দিতে পারে এবং গরু যাতে অসুস্থ হয়ে না পড়ে সেদিকে তারা খেয়াল রাখছেন। অন্যদিকে আমরা ইজারাদারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা কিছুটা চাপের মধ্যে আছেন, কারণ গরুর দাম অনেক কমে যাওয়াতে হাসিলের পরিমাণ কমে গিয়েছে এবং গরু কম বিক্রি হওয়ার কারণে সেই পরিমাণ আরও বেশি কমছে, যে কারণে তারাও একটু ক্ষতির সংখ্যা করছেন। অন্যদিকে আমরা যদি বলি যে প্রচুর পরিমাণ গরু এখনো অবিকৃত অবস্থায় রয়েছে রাজধানীর দোলাইখাল যে গরুর হাটটি রয়েছে সেই গরুর হাটে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে 1/3 মতো গরু এখনো অবিকৃত অবস্থায় রাজধানীর দোলাইখালের যে গরুর হাটটি রয়েছে সেই গরুর হাটের মধ্যে রয়েছে। এখানে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গরুর হাট বসানো হয়েছে সড়কের মধ্যে, কারণ চারদিকে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে দুই ধারে গরু সারিবদ্ধভাবে গরু রাখা হয়েছে এবং এই সারিগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে বিক্রি হয়নি, যে কারণে ব্যাপারীরা শঙ্কার মধ্যে রয়েছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন, সেই যেমন কুষ্টিয়া, ঝিনাইদহ বা উত্তরবঙ্গের যে এলাকাগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও গরু নিয়ে এসেছেন অনেক প্রান্তিক খামারি। সেই প্রান্তিক খামারিদের মধ্যে ভয় এবং শঙ্কা রয়েছে, তারা ক্ষতির মধ্যে পড়তে পারেন। অন্যদিকে ক্রেতা সমাগম রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে রাজধানীর দোলাইখাল হাটে, সেই সমাগম কমার কারণে ব্যাপারীদের মধ্যে সংখ্যা আরও বেড়েছে। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে গরুর হাট সম্পর্কিত সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ধোলাইখাল পশুর হাটে। ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। লঞ্চ আর ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের, আর বাড়তি ভাড়ার অভিযোগ সড়ক পথের যাত্রীদের। তবে অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কাল ঈদ, আজও লঞ্চ, বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে নগরবাসী। গত দুদিনের তুলনায় নৌপথে যাত্রীচাপ কম থাকলেও ভোগান্তি ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পরও মেলেনি কাঙ্ক্ষিত লঞ্চ, তাই পন্টনগুলোতে বাড়ে ভোলা, মনপুরা ও হাতিয়াগামী যাত্রীদের উৎকণ্ঠা। দুপুর 1টা বাজে এসে এখানে অপেক্ষা করতেছি তাশরিফ এবং পারহান লঞ্চের জন্য, কিন্তু লঞ্চ এখনো আসার কোনো খোঁজখবর পাচ্ছি না। মানুষকে যে বলতেছে আসতেছে যে মানুষের মনে যে একটা আশা জাগায়, তারপরে যে যখন মানুষ দেখে যে আসতেছে না, এই যে একটা মিথ্যা কথা বলা হলো না। বিআইডব্লিউটিএ বলছে গতকাল যাত্রীচাপ বেশি হওয়ায় স্পেশাল সার্ভিস দিয়ে ফিরতে গিয়ে কিছু লঞ্চ বিলম্ব করেছে। দেরি হলেও সব গন্তব্যের লঞ্চ ছাড়বে বলে আশ্বাস তাদের। হাতিয়া বেতো আমাদের বে কোচিন পার হইতে হয়, এটা স্পেশাল কতগুলি রোডের লঞ্চ ছাড়া, কয়েকটা লঞ্চ ছাড়া অন্য কোনো লঞ্চ যাইতে পারে না। সুতরাং এটা হাতিয়া থেকে যাত্রী নামাই দিয়ে আসতে যত দেরি হয়েছে এইটুকুই দেরি, আর কিছু না। এদিকে ঈদ যাত্রার শেষ দিনে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। মুষলধারে বৃষ্টির মধ্যেও ট্রেনের ছাদে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন অসংখ্য যাত্রী। যত কষ্ট হবে যাইতে যাবো, পরিবার সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। টিকিট থাকা সত্ত্বেও আমি এখন ভিতরে উঠতে পারতেছি না, যাইতে পারতেছি না। ট্রেনগুলো ছেড়ে যায় 2-2.5 ঘন্টা দেরিতে। এতে প্ল্যাটফর্মে চাপ বাড়ে যাত্রীদের। ট্রেনগুলো প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। কখন ট্রেন আসবে কি না আসবে এটা আমরা কিছুই বলতে পারতেছি না। 3 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন এখন পর্যন্ত আসে নাই। কখন যে আসবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না।
এছাড়া বাস টার্মিনালগুলোতেও যাত্রীর চাপ ছিল সকাল থেকেই। আগে থেকে টিকিট না কাটায় ভোগান্তিতে পড়েন অনেকে। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। টিকিট কাউন্টারে বসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চেয়েছে বা নিয়েছে এরকম নজির আমি এখনো পর্যন্ত পাইনি। যে কোনো জায়গায় যে কোনো যাত্রী যদি একটু কমপ্লেন করে সাথে সাথে আমরা ব্যবস্থাটা নিচ্ছি। বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে যাত্রার পরও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। গাড়ির অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গায় সড়কে দেখা গেছে ধীরগতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীর আলো দেখতে রাজধানীর ৮ দিন হাসপাতালে নিভে গেল ৬টি প্রাণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি ঘণ্টা বন্ধ থাকা কিংবা গ্যাস লিকেজ থেকে মারা গেছে নবজাতকরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দুর্ঘটনা উল্লেখ করে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ কান্না পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ হারানোর। 10 মাস গর্ভে ধারণ করে নানা প্রতিকূলতা সহ্য করে পৃথিবীতে এনেছিলেন কমলমতি শিশুকে, যার আগমন জীবনে এনে দিয়েছিল আলো। সে আদরের সন্তান নিভে গেল বাইরের আলো দেখার আগেই। বুয়া কেসে ভিডিওতে খবর দিয়া বাচ্চা বালা বালা আমি না আমার বাচ্চা যেতে সব ঘুরে দেখা আপনার কোন বালা বালা আমি আবার লইয়া তারপরে বুয়ার তো লইয়া তো দৌড় দিছি, দৌড় দিয়ে আমি আইসি ভিতরে লইয়া ফেলছি। মগবাজারের ৮ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল 11 শিশু। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 2 শিশু। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে, মারা যায় 6 জন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলায় ঝরেছে 6টি নিষ্পাপ প্রাণ। একটা রোগী লয়ে যায় খালি মরার খবর হল। যাদের বাচ্চা মারা গেছে তারা জানেই না, যার কারণে আমরা কোনো সঠিক তথ্য জানতে পারছি না। হাসপাতালের মহাপরিচালক জানান 11 জনের মধ্যে বাকি 5 জনের চিকিৎসা চলছে। তদন্ত কমিটি করা হয়েছে। মাত্র 6টা বাচ্চাই মারা গেছে আর বাকি 5টা শিশু ভালো আছে। তারা এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। ঘটনাস্থলে আসে স্বাস্থ্য অধিদপ্তরের টিমও। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে সেটির জন্য স্তর বেঁধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কিশোরগঞ্জের এক হাসপাতাল পরিদর্শন শেষে 8 দিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতেই এই দুর্ঘটনা। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করবো। ডিএমপির সিটিডিসি বিভাগ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ সময় ডিএমপি কমিশনার জানান, এসি 1 ঘন্টা বন্ধ থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। তো আমাদের তদন্ত চলছে। এমন মর্মান্তিক ঘটনার পর শোকে ছায়া নেমেছে পুরো হাসপাতালে। কয়েক ঘন্টার ব্যবধানে ঝরে গেল 6টি কমলমতি প্রাণ। পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল তারা। এমন মর্মান্তিক ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের, যাতে ভবিষ্যতে কারো মায়ের কোল এভাবে খালি না হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রবিন, আগামীকাল ঈদ, ঠিক তার আগ মুহূর্তে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা। 8 দিন হাসপাতালে 6 শিশু প্রাণ হারিয়েছে একটি দুর্ঘটনার কারণে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আমরা তো সকাল থেকেই চেষ্টা করছিলাম দর্শকদের জানাতে। আসলে যে ঘটনাটি ঘটেছে সেটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আপনি যে কথাটি বলছিলেন যে আগামীকাল ঈদ আসলে যে সবার জন্য একটি আনন্দ নিয়ে আসে, কিন্তু আমরা আজকে ঈদের আগের দিন যে অবস্থাটি দেখতে পেলাম 8 দিন হাসপাতালে, সেটি কিন্তু যে পরিবারগুলো তাদের যে নিষ্পাপ শিশুদেরকে হারিয়েছে সেটি তাদের জন্য এক বেদনা নিয়ে এসেছে। সেই বেদনা আসলে মানে আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। সেটি এই পরিবারগুলোর জন্য ততটাই আসলে যে শূন্যতা। কিন্তু আমরা যদি তথ্য জানাই, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 8 দিন হাসপাতালে সেখানে 11 জন শিশু ভর্তি ছিলেন এবং তাদের মধ্যে আসলে যে 9 জন নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে এখানে মানে এসি বন্ধ ছিল কিছু সময়, মানে মোটামুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় এসি বন্ধ ছিল, এমন মানে তথ্য পাওয়া যাচ্ছে।
এবং পাশাপাশি ওখানে যে ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না, এই যে এরকম একটি পরিস্থিতিতে এখানে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মানে তৈরি হয় এবং তার কারণে আসলে যে এই 6টি শিশু মারা যান এমনটি কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসলে যে ওই জায়গাটিতে মানে এমন একটি পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে শিশুদের যে স্বাভাবিকভাবে যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে যতটা নেওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাটিতে কিন্তু যে একটি বড় ধরনের একটা ঘাটতি সেটা ছিল এবং এই কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং এই জায়গাতে আজকে মানে যেমন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন, ঠিক একইভাবে আজকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীও তিনি এই ইস্যুতে কথাবার্তা বলেছেন ঢাকার বাইরে থাকা অবস্থায়, এবং তারা যে কথাটি বলছেন যে কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই ধরনের ঘটনাটি ঘটেছে এবং তারা তদন্ত করে দেখবেন পুরো বিষয়টি এবং সেই জায়গাতে যাদের যাদের মানে দায়িত্ব অবহেলা রয়েছে বা তাদের দোষ রয়েছে বা দায় রয়েছে, সেই জায়গায় তাদের সর্বোচ্চ যে শাস্তি সেটি নিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তারা সেটি নেবে। তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে জমা দেওয়া হতে পারে? একটি বিষয় তো এখানে তাদেরকে বলা হয়েছে যে তদন্ত প্রতিবেদন যেন 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে যেন তদন্তটি করা হয়, সেটি বলা হয়েছে। তবে হাসপাতালে কি বিল্ডিং কোড মেনে চলা হয়েছিল? এমন দুর্ঘটনা কেন ঘটলো? না, সেই জায়গাতে কিন্তু যে নানান ধরনের যে ঘটনাগুলো মানে এই পরিপ্রেক্ষিতে নানা প্রশ্নই কিন্তু সামনে আসছে, বিশেষ করে এখানকার যে স্বাস্থ্যসেবার মান কিংবা অবকাঠামোগত অবস্থা এবং কিছু কিছু বিশেষজ্ঞ কিন্তু সেই এলাকা পরিদর্শন মানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা যেই কথাটি বলেছেন যে সেখানে বিল্ডিং কোড মানার বিষয়টি সেটিও কিন্তু যে উপেক্ষা করেছে মানে যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তো সে নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর ফিরছে আলোচনায়। দেখে নিচ্ছে প্রতিবেদনটি। রাজধানীর আদ্দিন হাসপাতালে আগুনে শিশু মৃত্যুর ঘটনায় আবারও প্রশ্নের মুখে স্বাস্থ্যসেবার মান আর অবকাঠামোগত নিরাপত্তা। যেখানে মানুষ যাচ্ছেন জীবন রক্ষার তাগিদে, সেই হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুতে কাঠগড়ায় কর্তৃপক্ষ। এমনকি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ। তারা হাসপাতালের ভেতরে ঘুরে এসি দেখতে চাইলেও পাননি কর্তৃপক্ষের অনুমতি। স্প্লিট এসি, প্যাকেজ এসি, ভিআরএফ এসি, উইন্ডো টাইপ এসি। পরে সাংবাদিকদের তারা বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী হাসপাতালে স্প্লিট এসি বসানো নিষিদ্ধ, কিন্তু বিল্ডিং কোডের সে নির্দেশনা অমান্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হসপিটালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভিআরএফ, কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ, স্পষ্ট করে সেখানে লেখা আছে নিষিদ্ধ। এর কারণ একটাই যে ওই গ্যাসটার থেকে যদি লিকেজ হয়ে ওখানে যারা থাকবে তারা তো আসলে দৌড় দিয়ে পালাতে পারবে না, তারা এফেক্টেড হয়ে যাবে। সেজন্য আমাদের কিন্তু ন্যাশনাল বিল্ডিং কোডে এটা স্পষ্ট করে নিষিদ্ধ করা আছে। হাসপাতাল পরিদর্শনে এসে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশা প্রকাশ করেন, তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত চিত্র। অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন সে তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। আলিশা, দেখছিলেন প্রতিবেদনটি। রবিন, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমাদের দেশে আসলে স্বাস্থ্যসেবার মান কতটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে হাসপাতালগুলোতে, এমনটাই তো প্রশ্ন উঠছে বারবার। না, এখানে যারা বিশেষজ্ঞ যে টিম মানে অনেকে তারা যখন গিয়েছিলেন সেখানে তারা কিন্তু স্পষ্টভাবেই দেখিয়ে দিলেন এবং আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তারা বলছিলেন যে মানে এসির বসানোর ক্ষেত্রে যে বিল্ডিং কোডের যে মানে নির্দেশনাগুলো মানার কথা ছিল সেগুলো কিন্তু যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সেটি মানেনি। অর্থাৎ আমাদের স্বাস্থ্যসেবার মান নিয়ে কিংবা অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নানা সময় কিন্তু নানানভাবেই কিন্তু যে প্রশ্ন এসেছে, নানা সময় দুর্ঘটনা ঘটেছে। মানুষের জীবনের যে মূল্য সেটিকে আসলে যে আমাদের যতটা গুরুত্ব দেওয়া দরকার কর্তৃপক্ষ বলি কিংবা যে অন্য যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু সেই জায়গায় বরাবরই অবহেলা করে গেছেন এবং আদ্দিন হাসপাতালেও কিন্তু যে সেই একই রকম একটি যে চিত্র দেখা গেল এবং এই কারণে কিন্তু যে আদ্দিন হাসপাতালকে ঘিরে নানা ধরনের যে প্রশ্ন উঠেছে এবং সেখানকার যে ব্যবস্থাপনাগত কোনো ত্রুটি আছে কিনা সে নিয়েও কিন্তু যে অনেকে নানান ধরনের যে প্রশ্ন তুলেছেন এবং যদি বলতে যাই যে সেই জায়গাতে যারা মানে সরকারের দায়িত্বশীল যারা আছেন তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং এই ঘটনাস্থল থেকে মানে ডিএমপির সিসিটিসি বিভাগ ও
সিআইডির ক্রাইম সিট ইউনিট তারা কিন্তু যে আলামত সংগ্রহ করেছেন এবং একটু আগে আপনাকে যে কথাটি বলছেন যে এই যে পুরো বিষয়টি সেটি কিন্তু যে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে সবার মধ্যে। তো সেই জায়গাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে সেটি আপাতত যে 3 সদস্যের তদন্ত কমিটি, এর পরবর্তীতে তারা চাইলে যে সদস্য সংখ্যা বাড়াতে পারবে। তো সেই তদন্ত কমিটিকে আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে এবং কর্তৃপক্ষ বলছে সেই তদন্ত প্রতিবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। রবিন, এমনিতেই হামের কারণে অনেক শিশু মারা যাচ্ছে, তার মধ্যে দিয়ে আবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। আমরা আশা করব আমাদের রাষ্ট্র নিশ্চিত করবে প্রতিটি শিশুর নিরাপত্তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন ফারুক ভিয়া রবিন। রাতের সময় আরও থাকছে 2 জুলাই ঝড়ের তাণ্ডব, ফরিদপুরে গাছচাপায় শ্রমিক নেতার মৃত্যু, শরীয়তপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত 5। কাল ঈদ, বৃষ্টির শঙ্কা নিয়ে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ডিএমপি কমিশনার বলেন 4 স্তরের সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন সব ধরনের প্রস্তুতি রেখেছে বলে জানান দক্ষিণের প্রশাসক। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা, টানা কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠও ভেজা। বৈরী আবহাওয়ার কথা মাহার প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনেরা। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরুষ এবং মহিলা সহ মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রধান এই জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশ দ্বারগুলোতে 4 থেকে 6 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এদিকে ঢাকা শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা এখানে পানি থেকে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে 1 লাখের বেশি চটের ব্যাগ দেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় সরকার প্রধান বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত। পশু কোরবানি দিতে না পারা মানুষের পাশে সামর্থ্যবানদের আনন্দ ভাগাভাগির আহ্বান জানান তারেক রহমান। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি।
সীমান্তে ভারতের পুশিন চেষ্টাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এর পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। কেন্দ্রীয় সরকারও একটা নীতি নিয়েছে, ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। এটা ভয়ঙ্কর এবং এটা ভারতের যে একটা গণতান্ত্রিক চেহারা, একটা ধর্মনিরপেক্ষ তাদের যে সংবিধানে রয়েছে, এটার যে চেহারা, সেকুলারিজমের যে চেহারা, সেটা ক্রমান্বয়ে ফেড হয়ে আসছে। 1 জুন রাবিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপা ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বিচার নিয়ে রাবিসার বাবার হতাশার জবাব রায়ের মাধ্যমেই দেয়া হবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা যে নিরন্তরভাবে পথ চলছি, নিরলসভাবে চলছি, তার অংশ হিসাবে 1 তারিখে 1 জুন যে কোর্ট খুলবে, 1 জুনে রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। রামিসার মতো মাগুরার আসিয়া সহ তাদের মামলার নিষ্পত্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে করব ইনশাল্লাহ। রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে চায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করবে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে প্রায় 1.25 টন করে বর্জ্য। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান, যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য দ্রুত সরাতে 2,000-এর বেশি যান যন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায় এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে যুদ্ধের ছায়ায় ইরানে ঈদ উদযাপন। মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলছে তেহরান। ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি মুজতবা খামিনের। এবার বাণিজ্যের সংবাদ। কোরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে পশু জবাই ও মাংস কাটার আনুষঙ্গিক সরঞ্জামের বাজার। দিন-রাত জ্বলছে কামারশালার আগুন, চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং শান দেওয়ার ব্যস্ততা।
তপ্ত লোহায় একের পর এক হাতুড়ি পেটা, দাবটি ছুরির টুংটাং শব্দে মুখর রাজধানীর বিভিন্ন কামারশালা। পশু জবাই কিংবা মাংস কাটা, কোরবানির ঈদ মানেই দা বটি ছুরি চাপাতির কারবার। তাই কর্মব্যস্ত সময় পার করছেন কামাররা। শেষ মুহূর্তে এসে নেই দম ফেলারও ফুরসত। এখন ঈদের সময় তো ছুরি চাপাটি এগুলার কাজ বেশি। এখন হলো টাইমের হিসেব নাই, আর 7টার থেকে 8টার থেকে রাতে 12টা 1টা। ছুরি চাপাতির দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়তি হলেও বেচা বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা ভালো, আর ভালো জিনিসের দামও বেশি। ব্যবসা ভালোই চলতে আছে, অন্যান্য বছরতে এই বছর বেচা কিনেও ভালো হইতে আছে, মালের দামও একটু বাড়তি আছে, মানুষ কিনতেও বেশি আছে। কেউ কিনছেন নতুন ছুরি চাকু, আবার কেউ পুরনোতেই দিচ্ছেন ধার। উনি দাম চাইছে 900 টাকা, প্রথম 500 বলছি, পরে 600 টাকা বলছি, তাও ওনার কত হয়েছে উনি 600 টাকা দিচ্ছে। বুড়ি কিনছি 250 টাকা দিয়ে। এই বছর গরু যে সস্তা, তাতে মনে হয় যে তারপর ছুরি গেলে দাঁত আছে বেশি দাম। এই ছুরি আমি আগে নিয়েছি 1000 টাকা, 600 টাকায় নিলাম, আর অন্যগুলো শার্ট করলাম। একটা চাপাটি নিলাম আর একটা ছুরি, এগুলো ছোট একটা ছুরি নিলাম আর কি। চামড়া ছাড়ানোর জন্য ছুরি 100 থেকে 300 টাকা, আর চাপাতে বিক্রি হচ্ছে 500 থেকে 1200 টাকা পর্যন্ত দামে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে 4 জনের। নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় ইসলাম পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে আসা আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটে হতাহতের ঘটনা। বুধবার ভোরে রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় রোড ডিভাইডারের ওপর। ধাক্কা দেয় রাস্তার অন্য পাশে বিপরীত দিক থেকে আসা আকাশ পরিবহনের আরেকটি বাসকে। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দুটি বাসই। পরে ঘটনাস্থলে মারা যান লাইজু বেগম নামে এক নারী। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত 12 জন। দুটো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দূরপাল্লা বাস আর একটা লোকাল বাস। এক চাকা আইলেনের উপর ধরার পর হয়তো গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি, হঠাৎ এইদিকে গাড়ি আইসে ওইদিকে এটা করে দিচ্ছে। স্থানীয়দের সহায়তায় আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাইজুর স্বামী কবির জমাদ্দার ও বোন খুশি বেগম। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেও মৃত্যু হয় একজনের। দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে স্পটে ডেড অবস্থা পাই, উনি একজন নারী ছিলেন। কুর্মিটোলা হাসপাতালে সংবাদ পেয়ে ওখানে গিয়ে আরো 2 জন ব্রড ডেড পাওয়া গেছে। পরে দুর্ঘটনার শিকার বাসটি সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। যানবাহন জব্দ হবে, লিখিত এজাহারের ভিত্তিতে, লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ জানায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করা হচ্ছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল আজহা। কয়েকটি জেলায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। রাজধানীতেও কয়েকটি জায়গায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবারই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেন দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ঈদের জামাত। সারা বিশ্বের মুসলিমরা যেন ঐক্যবদ্ধভাবে একই দিনে ঈদ উদযাপন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন জামাতে অংশগ্রহণকারীরা। ইসলাম তো বাউন্ডারির সাথে সম্পর্কিত না, ইসলামটা হচ্ছে বিশ্বব্যাপী। শরিয়ার মধ্যে বলা আছে দুইটা বিষয় কারেক্ট। আমাদেরও যদি ভুল থাকে যেন আমাদের জন্য দোয়া করে, ওনারা যদি মনে করেন, আর আমরা ওই ভাইদের জন্য দোয়া করি। মুসলিম উম্মাহ এটাকে ফিউচারও ইনশাআল্লাহ আমরা এখানেই পরিচালনা করার আমাদের চিন্তা ভাবনা আছে। সব জায়গায় আন্দোলন করতেছি, ইনশাআল্লাহ এটা আন্দোলন সাকসেস হবে। বিশ্বের 57টা দেশের ভিতর 55 কান্ট্রিজ তারা একদিন ঈদ করতেছে, তোমাদের কি অসুবিধা? নাকি ঈদের দিন আরাফা পালন করতেছে, তারা এই ক্ষমাখা বেহুদা সওয়াব আদায় করতেছে। কোনো এ সওয়াব হবে না, বরং তাদের গুনাহ হবে, কারণ ঈদের দিন তারা রোজা রাখা মানে হারাম কাজ করলো। দেশের বিভিন্ন জেলার কয়েকটি গ্রামের মানুষও বুধবার উদযাপন করেন পবিত্র ঈদ উল আজহা। ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ সহ জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অন্তত 50টি গ্রামে ও পটুয়াখালীর 35টি গ্রামে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হয়। বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদ, দিনাজপুর মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ও সাতক্ষীরার সদরের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য রাখা হয় আলাদা জামাতের ব্যবস্থা। ঈদের জামাত নির্বিঘ্ন রাখলে কোথাও যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ বুধবার ঈদুল আজহা উদযাপন করলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দিয়াবাড়িতে মেট্রো স্টেশনের নিচের জায়গা পশু হাটের জন্য ইজারা দেয়া হয়নি বলে সাফ জানিয়েছে সরকার। উত্তরা নর্থ স্টেশনের নিচে গরুর হাট বসানো সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বুধবার দুপুরে মেট্রো স্টেশনের নিচের পশুর বর্জ্য অপসারণ করা হয়। মীর শাহে আলম বলেন, পুরনো ভিডিও ছড়িয়ে দিয়ে সরকারের সমালোচনার ষড়যন্ত্র করা হচ্ছে। দিয়াবাড়ি পশুরহাট নির্ধারিত স্থান অতিক্রম করে এবার বসে পড়ে মেট্রো রেলের উত্তরা নর্থ স্টেশনের নিচেও। এতে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় জনদুর্ভোগ। বিষয়টি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। বিষয়টি নজরে কর্তৃপক্ষের। বুধবার সকালে মেট্রো স্টেশনের নিচে বর্জ্য অপসারণ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে জায়গাটি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তারা বলছেন, মেট্রো স্টেশন এলাকা ইজারার বাইরে, জায়গাটিতে হাট বসানোর কাজে সম্পৃক্তদের জরিমানা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তর সিটির প্রশাসক। এই জায়গাটা আমরা ইজারা দেইনি, এটা অবৈধ জায়গা। অবৈধ জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় না। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা ইজারাদারকে খুঁজছে, ইজারাদারকে তারা জবাবদিহির জায়গায় নিয়ে আসবে। পুরনো ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে একটি মহল সরকারকে সমালোচিত করার ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেন মীর শাহে আলম। এ বিষয়ে জেনে শুনে মন্ত্রীদের বক্তব্য দেওয়ার অনুরোধ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। আমাদের অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী যদি ভুলবশত তথ্য না জেনে বলেন যে এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে, তাকে আমি বিনয়ের সাথে বলবো যে কোনো তথ্য না জেনে মিডিয়াতে কথা না বলবার জন্য অনুরোধ করছি। কারণ এটি উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হাটও নয় এবং এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারাও দেয়নি। আগামীতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের হাট বসবে না বলেও হুঁশিয়ারি করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলের স্টেশনের আশেপাশে কোনো গরু, ছাগল বা পশু আসবে না, ক্রয় বিক্রয় হবে না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঝড়ে গাছ চাপায় ফরিদপুরে এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। আর শরীয়তপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত হয়েছেন 5 জন। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে একটি সি ট্রাক ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝে ঝড়ের কবলে পড়লে নোঙর করা হয়। প্রায় 1 ঘন্টা পর পন্টুনে ভেড়ে নৌযানটি। এদিকে শরীয়তপুর পৌরসভার আদর্শনগরে নির্মাণাধীন একটি ভবনের ছাদের দেয়ালের একাংশ ধসে ঝড়ে। এ সময় পাশের ঘরের ওপর দেয়াল পড়লে একটি পরিবারে 5 জন আহত হন। একই দিন ফরিদপুরের সদরপুরে ঝড়ে তাঁবুর নিচে আশ্রয় নেন স্থানীয় শ্রমিক নেতা জিয়াউর রহমান। ঝড়ে গাছ চাপায় তার মৃত্যু হয়। দেখছেন রাতের সময়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলে গণমাধ্যম সেটিকে দারুণ কৌশলপূর্ণ বিজয় হিসেবে উপস্থাপন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবের অবসান ঘটছে দাবি করে ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। দেশটিতে মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলেও দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ ইস্যুতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেখছেন রাতের সময়। নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। এবার নারী দলের সামনে শিরোপা জয়ের হাতছানি। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় চায় মারিয়া মান্ডার দল। আসলে ভারতের কাছে 11-0 গোলে হেরে আত্মবিশ্বাস তলানিতে মালদ্বীপের। তবে প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ। জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছেন না ফুটবলাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাত পোহালে ঈদুল আজহা, প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। শেষ দিনেও ঘরমুখো মানুষের ঢল। শেষ মুহূর্তে পশুর হাটে জমজমাট বেচাকেনা, কম দামে গরু বিক্রি।
রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা। এসি বন্ধ থাকায় দুর্ঘটনার ধারণা, অবহেলায় কারণ, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এবং ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার লক্ষ্য 2 সিটির। কাজ করবে 31,000 পরিচ্ছন্নতা কর্মী। জনপ্রতি সরাতে হবে প্রায় 1.5 টন বর্জ্য। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।